সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৭০ জনকে পুষিয়ে বিএসএফের অমানবিকভাবে ঠেলে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে দিল্লিকে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাসপাতালে পরীক্ষার কিট সংকট। বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, হাসপাতালে ২৬৪ রোগী। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, ঘামে ভিজছেন শ্রমজীবীরা। ভ্যাপসা অবস্থা থাকবে আরও ২-৩ দিন। রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস। এবং ঈদের টানা ছুটিতে মাতোয়ারা বিনোদন প্রেমীরা। সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। ঝর্ণা, ঝুলন্ত সেতু ও সবুজে ঘেরা পাহাড়ে প্রিয়জনের সঙ্গে ঘোরাঘুরি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৭০ জনকে পুশিন করেছে বিএসএফ। এদিকে লালমনিরহাটে পুশিনের চেষ্টা করলে ফিরিয়ে দেওয়া হয় ১২ জনকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, অমানবিকভাবে পুশিনের বিষয়টি ভারতীয় হাই কমিশনারকে জানানো হয়েছে। সীমান্ত দিয়ে পুশিন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারত থেকে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে অনেককে। গভীর রাতে সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জিতে ১৭, মিনাটিলায় ২৩ এবং কোম্পানিগঞ্জের কালাইরাগ সীমান্ত দিয়ে ১৩ জনকে জোরপূর্বক পাঠানো হয়। এছাড়া সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়েও ১৭ জনকে পুশিন করা হয়। এসব সীমান্ত দিয়ে পাঠানো ৭০ জনকেই আটক করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরেও লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্ত এলাকার কাঁটাতার খুলে ১২ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবি ও গ্রামবাসীর বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ১২ জনকে ভারতের সীমান্ত এলাকায় রাখা হয়। এই নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। ভারত থেকে অমানবিকভাবে পুশিন করা হচ্ছে উল্লেখ করে বিষয়টি ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না, ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এছাড়া যারা ভারতে অবস্থান করছেন প্রয়োজনে তাদের বৈধভাবে ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলোতে নেই করোনা ভাইরাস পরীক্ষার পর্যাপ্ত কিট। স্বাস্থ্য বিভাগ বলছে, খুলনার 2টি সরকারি হাসপাতালে প্রায় 70টি কিট থাকলেও বিভাগের অন্য কোনো হাসপাতালে একটিও নেই। এ কারণে মিলছে না সংক্রমণের কোনো তথ্য। এদিকে সরকারি নির্দেশনা পেয়ে স্বাস্থ্যবিধি মানতে কড়া সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতালগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া জনসচেতনতা বাড়াতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আবারও বরিশাল বিভাগ জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৬৪ জন রোগী। আলাদা ওয়ার্ড না থাকায় সাধারণ রোগীদের সঙ্গেই চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। মশক নিধনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি করেছে সিটি কর্পোরেশন। সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্য বিভাগের। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপর রিপোর্ট। কেবিন, বেড, এমনকি মেঝে ডেঙ্গু রোগীদের ঠাসা। তেল ধারণের ঠাঁই নেই বরগুনা জেনারেল হাসপাতালে। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গুতে রোগী আজ বরগুনাতে। এখানের কিছুই পাওয়া যায় না, শুধু ট্যাবলেট পাই, 2টা নাপা ট্যাবলেট দেয়। রোগীর যে 2টা ভাত পাই, বেহাও পাইতেছে না। আমাদের যে সুচিকিৎসা সেটা এই বরগুনা জেনারেল হসপিটালে এই মুহূর্তে নেই। বাসার আশেপাশে রাঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, জমা পানি না থাকলে ডেঙ্গু এতখানি বিস্তার লাভ করত বলে মনে হয় না। এক্ষেত্রে সামাজিকভাবে সবারই দায়িত্ব আছে ডেঙ্গুটাকে নিয়ন্ত্রণ করার। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 89 জন। বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে 264 জন এখন চিকিৎসা নিচ্ছেন। বিভাগের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় ডেঙ্গু আক্রান্তদের আলাদা কোনো ওয়ার্ড করা হয়নি। রাখা হয়েছে অন্য সাধারণ রোগীদের সঙ্গে, টাঙানো হয়নি মশারি। এতটাই জ্বরের তাপমাত্রা ছিল, কোনোভাবে কন্ট্রোল আসে নাই, পরে খিচুনি উঠে গেছে। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি দিয়েছে, কিন্তু ডেঙ্গু ওয়ার্ডে থাকার মতো কোনো বেড নাই। এক বেডে 2 জন রোগী শুয়ে আছে। রোগী অনেক, বুঝছেন, রোগীর বসার কোনো অবস্থান নাই। আমাদের রোগীর চাপের কারণে বেডে রোগী থাকে, বেডের নিচে থাকে, সিঁড়ির কোনায় থাকে, চিপা চাপা সব জায়গায় রোগী থাকে।
আমরা যেখানে জায়গা পাই সেখানেই রুগী দিই। এদিকে বরিশাল শহর জুড়ে 2 মাস ধরে ব্যাপকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে দাবি করে সিটি কর্পোরেশন বলছে, ডেঙ্গু মোকাবেলায় সবার সচেতনতা বাড়াতে হবে। 5টা টিমের মাধ্যমে নগরী পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলতেছে, যাতে মশা না বাড়ে এবং ভবিষ্যতে বর্ষার জলবদ্ধ না হয়, এই দুটো দিক চিন্তা করেই আমরা এই নগরী পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চালাইতেছি। চলতি বছরের প্রথম 5 মাসে বরিশাল বিভাগে 4 জন ডেঙ্গুতে মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 2362 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে গাজীপুরের শ্রীপুরে জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। অল্প কিছুদিনের মধ্যে তারেক রহমান দেশে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জনগণের পাশে থেকে নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি। পরে বিএনপির পক্ষ থেকে জুলাই আন্দোলনে আহত ও নিহত 12 পরিবারের হাতে অনুদান তুলে দেওয়া হয়। আমাদের চেয়ারম্যানের বক্তব্য সবার আগে দেশ, কাজেই সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে দেখবেন বাংলাদেশে রাজনৈতিকভাবে একটি সুষ্ঠু আরও পরিবেশ সৃষ্টি হবে, যেখান থেকে কালো মেঘ দূর হয়ে যাবে, জনগণ তার গণতান্ত্রিক অধিকার ফেরত পাওয়ার দ্রুততম সময়ে সুযোগ সৃষ্টি হবে এবং ঘাতকের বিচার হবে, সংস্কার যেটুকু নির্বাচনের জন্য প্রয়োজন সেটিও হবে। জনসমর্থন থাকলে কেউ পালিয়ে যায় না। যারা বড় বড় কথা বলেছিল তারাই পালিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা বলেন তিনি। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস পেয়ে 14 বছর কারাবন্দিত্ব শেষে নিজ জেলায় ফেরেন এটিএম আজহার। এ সময় তাকে সংবর্ধনা দেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। জনসমর্থন থাকলে কেউ পালায় না, জনগণই তাকে রক্ষা করে। আমরা পালাইনি, আমাদের কেউ পালায়নি। আমাদের মীর কাসেম আলী সাহেব এই মামলা যখন শুরু হয় তখন আমেরিকায় ছিলেন, ওনাকে বলা হয়েছে আপনি আসবেন না। উনিকে আমি তো কোনো অপরাধ করিনি, আমি আমার দেশেই মরবো। উনি দেশে আসছেন, আর যারা বড় বড় কথা বলেছেন তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। আবহাওয়াবিদরা বলছেন এমন ভ্যাপসা অবস্থা থাকবে আরও 2-3 দিন। রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গ্রীষ্মের শেষ প্রান্তে তীব্র গরমে পুড়ছে দেশ। রাজশাহী, পাবনা, রংপুর ও নীলফামারীতে তাপমাত্রা ছুঁয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। প্রখর রৌদ্রে হাঁসফাঁস জনজীবন। তাপপ্রবাহে বাইরে বের হওয়াই দায় মানুষের। বিনা বৃষ্টিতেই ভিজে যাচ্ছে শরীর। ভ্যাপসা গরমে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। তাপদাহের কারণে বেশিরভাগ সময় ছায়ায় বসে অলস সময় পার করছে তারা। গাছের নিচে বসিয়েছে, তাও ইয়ে করা যাচ্ছে না, বসে দেখা যাচ্ছে না। তাপ অতিরিক্ত, চাকা খালি লিক হচ্ছে, খালি লিক। পেশেন্টটা পাওয়া যায় না ঠিকমতো গরমের জন্য। 1-150 গ্লাস বেচতাম, এখন ডবল বিক্রি হইতেছে। গরমে বসার কোনো জায়গা নাই, আমরা এই শেডের নিচে বসে আছি। আবহাওয়াবিদরা বলছেন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেশি গরম অনুভূত হচ্ছে। এমন অবস্থা থাকবে আরও 2 থেকে 3 দিন। রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে এটা আগামী আরও 2 থেকে 3 দিন থাকবে মৃদু তাপপ্রবাহটা। আগামী 24 ঘন্টার যে পূর্বাভাস আমরা দেখছি, দেশের দক্ষিণাঞ্চল বৃষ্টির তুলনামূলক সম্ভাবনা বেশি আছে এবং উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কম, অর্থাৎ 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আশা করছি আগামী রবি সোমবারের দিক থেকে মৌসুমি বায়ুটা সক্রিয় হবে এবং সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের প্রবণতাটা সারা দেশে বৃদ্ধি পাবে। যখনই বৃষ্টিপাতটা সারা দেশে বৃদ্ধি পাবে, তাপমাত্রাটা আস্তে আস্তে কমে আসবে এবং তাপপ্রবাহটা প্রশমিত হবে। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম থেকে পুরোপুরি মুক্তি মিলবে না বলে জানান আবহাওয়াবিদ। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটিতে আনন্দ উপভোগে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। সৈকত, ঝর্ণা, ঝুলন্ত সেতু ও সবুজে ঘেরা পাহাড় সহ নানা দর্শনীয় স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতেছেন বিনোদন প্রেমীরা। চিড়িয়াখানায় আনন্দে মেতেছে শিশুরা।
ঈদের টানা ছুটিতে সৈকত শহর কক্সবাজারে বাঁধ ভাঙা আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সাগর তীরে পর্যটকদের ঢল, নোনা জলে খুনসুটি কিংবা স্মৃতির ফ্রেমে নিজেদের বন্দী করতে ব্যস্ত অনেকেই। গত 6 দিনে কক্সবাজারে এসেছেন প্রায় 6 লাখ পর্যটক। সবাই সবার মতো আনন্দ করতেছে, সবার ফ্যামিলিরা ভালো লাগতেছে। একটা বছরে যত দুঃখ কষ্ট বা যত কিছু সব একদম ধুয়ে মুছে যায়। সবাই মিলে একটু চিল করার জন্য সেই জন্য সাগরের পাড়ে আসে। ঈদের 6ষ্ঠ দিনেও দর্শনার্থী ও পর্যটকে মুখর খাগড়াছড়ি জেলার বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্র। বিশেষ করে আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ পার্কে পর্যটকের উপস্থিতি বেশি লক্ষণীয়। এছাড়া চেঙ্গি নদীর পাড় ও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত বিভিন্ন স্থানও ভ্রমণ পিপাসুদের উপস্থিতিতে মুখর। পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্যও বেশ জমজমাট। উঁচু নিচু রোডটা দেখেছি আঁকাবাঁকা, তারপর অনেক উপরে, তো এটা এত উপর থেকে কোনো সময় দেখা হয় নাই, তো এটা দেখেও খুব মজা লাগতেছে। বাংলাদেশে এত সুন্দর দৃশ্য আছে অথচ আমরা আসতে পারি না কাজের ব্যস্ততার কারণে। এখন মানুষটা বাড়ছে, তো আমরা খুব এনজয় করেছি আর কি। অবসর সময় কাটাতে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেন রাজধানীবাসীও। চিড়িয়াখানা ছিল দর্শনার্থীদের পদচারণায় মুখর। বাঘ ভাল্লুক দেখে প্রাণী জগৎকে জানছে শিশুরা। 1 সপ্তাহ বা 10 দিন ছুটি আমি দেখিনি, এই জন্য মানুষ একটু ঘুরতে পারতেছে একটু সময় নিয়ে। হাতি দেখলাম, বাঘ দেখলাম, লায়ন দেখলাম। বাচ্চা কাচ্চা আছে ওই জন্য আসছি, বাচ্চারা দেখবে, ঘুরবে। বাচ্চার সাথে যে অ্যাটাচমেন্ট বাবা মায়ের, সেটা তো অন্য কারোর সাথে আর হয় না। ভবিষ্যতে শৌচাগার, সুপেয় পানির ব্যবস্থা সহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর ব্যবস্থাপনায় আরও বেশি নজর দেওয়ার দাবি দর্শনার্থীদের। রিমু সিদ্দিক, সময় সংবাদ। নড়াইলে বালু বোঝাই ট্রলের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি অটোরিকশা। সড়কে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে দম্পতির। দুপুরে কালিয়া বড়দিয়া আঞ্চলিক সড়কের তালবাড়িয়া এলাকায় অটোরিকশাকে চাপা দেয় বালু বোঝাই ট্রলি। এতে দুমড়ে মুচড়ে গিয়ে অটোরিকশা থেকে ছিটকে পড়েন আরোহী দম্পতি ও চালক। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জাফর মর্জিনা দম্পতিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অটোরিকশা চালক বাবলু শরীফকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে গোপালগঞ্জ সদর হাসপাতালে। ফরিদপুরে নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল 2 ভাই বোনের। দুপুরে সালথার বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে ঘটনা ঘটে। স্বজনরা জানান, বুধবার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে শিশু তানহা ও তালহা। দুপুরে তালহা কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এ সময় বোন তানহা দেখতে পেয়ে ভাইকে বাঁচাতে পানিতে নেমে সেও ডুবে যায়। পরে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সাগর পানে জেলেরা। পর্যাপ্ত ইলিশ পেলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা জেলেদের। জাল, নৌকা ও ট্রলার নিয়ে সাগরের পানে ছুটছেন জেলেরা। আশা ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। কক্সবাজার, পটুয়াখালী, ভোলা সহ দেশের সবগুলো উপকূলে নোঙর করা হয়েছে অধিকাংশ মাছ ধরার ট্রলার। জাল গুছিয়ে বরফ, খাবার, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম ট্রলারে তুলে চলছে গভীর সমুদ্রের পথে যাবার প্রস্তুতি। কেউ আবার আগেই ট্রলার নিয়ে রওনা দিয়েছেন সাগরে। ভরা মৌসুমে প্রচুর ইলিশ মিললে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা জেলেদের। তবে অনেক জায়গায় এখনো সরকারি বরাদ্দের সহায়তা বিতরণ করা হয়নি বলে অভিযোগ তাদের। বাজার বুজার সব জেলেরা বাজার লইছি, আজকে জামু যা সাগরের মাছ ধরুম, যদি মাছ পাই দেনা শোধ দিতে পারমু। আল্লাহ যদি মাছ দেয় তো আমরা মনে করেন বাল বাচ্চা লইয়া ডাইল ভাত খাই। এই 58 দিন শেষে সমুদ্রে গিয়ে তাদের কাঙ্ক্ষিত মাছ, ইলিশ সহ অন্যান্য যে সামুদ্রিক প্রজাতির মাছ আছে, সেই মাছ তারা আহরণ করতে পারবে, সেইটাই আমরা প্রত্যাশা করছি। এদিকে সরকারের নিষেধাজ্ঞা শেষ হতেই নতুন উদ্বেগ। আষাঢ় মাসের শুরু, বঙ্গোপসাগর হয়ে ওঠে উত্তাল। তাই অনেক ট্রলার মালিক ও জেলে দ্বিধায় রয়েছেন সাগরে নামা নিয়ে। ওয়েদারের খারাপের একটা সংবাদ পাইছে, যার কারণে জেলেরা ঝুঁকি নিতে চাচ্ছে না। সাগর বেশি উত্তাল হইলে বোট পড়ে যায়, মৃত্যুর ভয়াবহ বেশি। এবারই প্রথমবারের মতো ভারতের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ সরকার 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে। এর লক্ষ্য ছিল মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও মাছের প্রজনন নিশ্চিত করা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও 70 জনকে পুশিন বিএসএফের অমানবিকভাবে ঠেলে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে দিল্লিকে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আবারও মাথা চাড়া দিচ্ছে করোনা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাসপাতালে পরীক্ষার কিট সংকট। বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, হাসপাতালে 264 রোগী। এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়।